হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি জিনিস তার উপরে আলোচনা করব। কিছু নিউমেরিক্যাল প্রবলেম, কোন কোন ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সৃষ্টি হতে পারে সেসব বিষয়গুলোকে নিয়েও আমরা আলোচনা করব। তো চলো একে একে ডিসকাশন স্টার্ট করা যাক। তো ফার্স্টে ম্যাগনেটিক ডাইপোল বোঝার আগে ইলেকট্রিক ডাইপোল আমরা আগে জানি। ইলেকট্রিক ডাইপোল সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে। ফার্স্ট আমরা আলোচনাটা করি যে ইলেকট্রিক ডাইপোল কি, কিভাবে তৈরি হয়, তার উপরে কিছু আলোচনা। তো আলোচনার ভিতরে যেমন ফার্স্ট যদি বলি যে এখানে ধরে নাও যে তোমাদের কাছে আছে H2O, তাহলে এখানে হাইড্রোজেনের উপরে কি আছে? হাইড্রোজেনের উপরে আছে প্লাস চার্জ। কি হলো? হাইড্রোজেনের উপরে হচ্ছে গিয়ে প্লাস চার্জ আছে, এখানে হাইড্রোজেনের উপরে প্লাস চার্জ আর অক্সিজেনের উপরে মাইনাস চার্জ। তাহলে এই যে দুটো পোল তৈরি হলো অনুটার মধ্যে, একে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। তো এখানে দেখতে পাচ্ছি কি যে একটা অণু আছে জল H2O, তার এখানে আছে এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, এখানে কি মাইনাস চার্জ। তাহলে আমি এরকম যদি লিখি HCl, H বন্ড Cl, তাহলে Cl যেহেতু এখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে Cl কি করবে? বন্ধন জোড়ের ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। কেমিস্ট্রিতে পড়েছো, তাহলে ইলেকট্রন এসে হাজির হলো এখানে। এই দুজনের মধ্যে দেখতে পাচ্ছি Cl এর মাথায় নেগেটিভ চার্জের ডেন্সিটি বেড়ে গেছে, তাহলে এর মাথায় তৈরি হবে মাইনাস ডেল চার্জ, আর উল্টো দিকে তাহলে এর মাথায় তৈরি হবে প্লাস ডেল চার্জ। এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে প্লাস ডেল চার্জ যদি তৈরি হয়ে থাকে, তাহলে ডাইপোলের ইকুয়েশন কি হবে? P ইজ ইকুয়াল টু যে চার্জ হচ্ছে, যদি আমি এখানে কনসিডার করি কিউ প্লাস চার্জ, এখানে যদি কনসিডার করি মাইনাস কিউ চার্জ, এবং এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব যদি ধরি 2l। আবার বলছি, ডাইপোলের যে মেরু দুটো আছে সেই মেরু দুটোর মধ্যবর্তী দূরত্ব যদি ধরি 2l, এবং তাদের এক একটা পোলের চার্জ যদি ধরি কিউ, তাহলে ডাইপোলের ইকুয়েশন হয় P ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2l। ওকে, বোঝা গেল? অবশ্যই এটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, এবার এইটা বোঝার পর যেটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। কেন? ম্যাগনেটিক ডাইপোল আর ইলেকট্রিক ডাইপোলের মধ্যে অনেক সিমিলারিটি আছে ইকুয়েশনের ভিতরেও, আর এর প্রক্রিয়াগতভাবে অনেক মিল আছে। এক জায়গায় চরম অমিল আছে, সেই জায়গাটা নিয়েও আলোচনা করব। তাহলে ফার্স্ট আসি যে চুম্বক দ্বিমেরু কাকে বলে, আগে সেটা বুঝতে হবে। চুম্বকের দ্বিমেরু কাকে বলছে? এই যে বার ম্যাগনেটটা আছে এখানে, এই বার ম্যাগনেটটার এখানে কি দেখতে পাচ্ছি? সাউথ পোল, এখানে আছে নর্থ পোল। তাহলে সাউথ পোলের যদি মেরুর শক্তিকে আমি স্মল এম বলি, নর্থ পোলের মেরুর শক্তিকে যদি আমি স্মল এম বলি, অবশ্যই তারা অপোজিট। প্লাস মাইনাস তো লেখা যায় না, এটা তো চার্জ নয় যে এটাকে প্লাস এটাকে মাইনাস, এরকম কিছু লিখতে পারবো না। দুটো অপোজিট পোল, একটা নর্থ পোল তো একটা সাউথ পোল। মেরু স্ট্রেংথ কত? স্মল এম। এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো পোলের মধ্যবর্তী দূরত্ব যদি 2l হয়, তাহলে ম্যাগনেটিক ডাইপোলের ইকুয়েশন হবে m, মাথার উপরে ভেক্টর সাইন m ইন্টু 2l। এবার ভেক্টর সাইন কেন বলছি? কারণ ম্যাগনেটিক ডাইপোল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ম্যাগনেটিক ডাইপোল কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। ইকুয়েশন কি হলো? m ইজ ইকুয়াল টু m ইন্টু 2l। m কি? m হচ্ছে মেরু শক্তি, 2l কি? মেরু দুটোর মধ্যবর্তী দূরত্ব। চুম্বকের টোটাল লেন্থ কিন্তু 2l বলছি না, আমি বলছি চুম্বকের যে মেরুর শক্তি তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l। ক্লিয়ার? বোঝা গেল? চুম্বকের মেরু কাকে বলছি? চুম্বকের টোটাল বার ম্যাগনেট যদি বলি, এর যে বিন্দুতে সব থেকে সাউথ পোলের জোর বেশি এবং যে বিন্দুটাতে নর্থ পোলের সব থেকে স্ট্রেংথ বেশি, সেই দুটো পয়েন্টকে আমরা চুম্বক মেরু বলছি, কনসিডার করছি। কনসিডার শব্দটা কেন আনলাম একটু পরেই বোঝা যাবে।
তাহলে এই দুটোকে কনসিডার করার পর যে ইকুয়েশনটা পেলাম, আবার বলছি এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু এম ইন্টু টুয়েলভ, এম ইন্টু টুয়েলভ। টুয়েলভ হচ্ছে কার কার মধ্যে দূরত্ব? মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব। আবারও রিপিট করছি, মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব, টোটাল চুম্বকের লেন্থ নয়, কারণ মেরু চুম্বকের দুই প্রান্ত থেকে একটু ভিতরে থাকে। মানে এটা যদি এন্ড পর্যন্ত হয় তাহলে এইখানটা করে আশা করা যায় মেরু থাকবে, এরকম কিছুটা ভিতরে ভিতরে করে থাকে। ইউনিট কি? ইউনিট হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। কেন অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হলো একটু পরে বুঝতে পারবে। আর একটা ইউনিট হচ্ছে জুল পার টেসলা, এটা দ্বিতীয় ইউনিট। ব্যবহারে আমরা অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বা জুল পার টেসলা কাজে নেব। অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার একটু পরে বোঝা যাবে যে কেন অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এলো। এবার ডাইপোল মোমেন্ট, মানে চুম্বক ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি তাহলে একটা ডাইরেকশন থাকবে। সিম্পল ডাইরেকশন সাউথ টু নর্থ। কোন দিকে? সাউথ টু নর্থ। সাউথ থেকে নর্থের দিকে হচ্ছে কি এর ডাইরেকশন, অর্থাৎ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে হচ্ছে এর দিক, দক্ষিণ মেরু থেকে উত্তর দিক হচ্ছে কি এর দিক। ক্লিয়ার? তাহলে চুম্বক দ্বিমেরু কাকে বললো, চুম্বক দ্বিমেরু ভ্রামক কাকে বললো, বোঝা গেছে। তার ইকুয়েশন কি? ক্লিয়ার হলো, বোঝা গেল? ওকে। এবার ইলেকট্রিক ডাইপোল আর ম্যাগনেটিক ডাইপোলের মধ্যে একটা মহা পার্থক্য আছে। কি পার্থক্য? যেমন আমি যে উদাহরণটা নিয়েছিলাম HCl, তাহলে এইচ এর মাথায় দিয়েছিলাম প্লাস ডেল, এর মাথায় দিয়েছিলাম মাইনাস ডেল। ওকে, ভালো কথা। এটাকে যদি কোনোভাবে দুটো টুকরো করি তাহলে এখানে কি পাবো? H প্লাস একটা চার্জ পাবো, এখানে কি পাবো? Cl মাইনাস এর একটা চার্জে পরমাণু পাবো। অর্থাৎ এর একটা সত্যি সত্যি পজিটিভ পোল আছে যাকে আলাদাভাবে কল্পনা করা যায়, ধরা যায়। একটা সত্যি সত্যি ঋণাত্মক পোলও আছে যেটাকে আলাদা করা যায়, যেটা কিনা এখানে হচ্ছে Cl। ম্যাগনেটের ক্ষেত্রে তাহলে আমি একটা বার ম্যাগনেট আঁকি। ধরো এটা হচ্ছে কি আমাদের বার ম্যাগনেট। দণ্ড চুম্বক, দণ্ড চুম্বকের ধরো এটা হচ্ছে গিয়ে তোমার সাউথ পোল, এটা হচ্ছে গিয়ে নর্থ পোল। এটা সাউথ, ওটা নর্থ। আমি কি করলাম, একে যেমন ভাঙবার চিন্তা ভাবনা নিলাম, একেও ভাঙলাম। ভাঙলে পরে কি হবে? তাহলে এখানে একটা ছোট টুকরো তৈরি হবে, আর এখানে একটা ছোট টুকরো তৈরি হবে। তাহলে এর মতো যদি ভাবি তাহলে এখানে কি হওয়া দরকার ছিল? এখানে তৈরি হওয়া দরকার ছিল সাউথ, এখানে তৈরি হয়ে যাওয়া দরকার ছিল নর্থ। কিন্তু এটা হবে না, হবে না। হবে কি? এখানে তৈরি হবে সাউথ, এখানে আবার ফির তৈরি হবে নর্থ, এখানে তৈরি হবে হচ্ছে সাউথ, এখানে তৈরি হয়ে যাচ্ছে নর্থ। মানে একটা চুম্বক পুনরায় আবার দুটো চুম্বকের জন্ম দিয়ে দেবে। তাহলে পোল যেটা আলাদা করতে চাইলাম সেই ঘটনাটা এখানে করাই যাবে না। আমি ভাবলাম হয়তো চলো কাটাকুটি করতে গিয়ে প্রথমবার ভুল হয়ে গেছে, আবার যদি টুকরো করি তাহলে আবার যেটা পাবো, দেখবো যে আবার ছোট যে টুকরোটা পাচ্ছি তার আবার এদিকটা হচ্ছে সাউথ, এদিকটা হয়ে যাবে নর্থ। আবার যে ছোট্ট একটা টুকরো মানে এই দিকের পার্টটার জন্য এটা হয়ে যাবে সাউথ, এটা হয়ে যাবে নর্থ। অর্থাৎ আমি যতবারই একে সেকশন করব, যতবার একে সেকশন করব, প্রতিবার দেখবো এক টুকরো করে নতুন চুম্বক তৈরি হয়ে যাচ্ছে যার সাউথ এবং নর্থ পোল দুটোই আছে। সেই জন্য আগে যখন পাতাতে এই স্লাইডে যখন আমি কথা বলছিলাম তখন বারবার রিপিট কি করছিলাম, যে ধরে নিচ্ছি, কনসিডার করছি যেটা সাউথ পোল, কনসিডার করছি যেটা নর্থ পোলের স্ট্রেংথ হচ্ছে এম, আর এটা হচ্ছে এম। মেরু শক্তিকে আমি এম ধরছিলাম, বোঝা গেল? কারণ পারফেক্ট এখানে আলাদা করে সাউথ, পারফেক্ট এখানে নর্থকে আলাদা করা চুম্বকের ক্ষেত্রে সম্ভবই নয়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে চুম্বক দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরুর মধ্যে পার্থক্য কোথায়? ক্লিয়ার হয়েছে। এবার আসি এর ব্যবহারিক জায়গায়। টেবিলের ভিতরে দেখো যে আধান আমাদের তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কি ধরেছি? কিউ, ম্যাগনেটের ক্ষেত্রে এম, দূরত্বের ক্ষেত্রে কি ধরা হয়েছে? 12, এখানেও 12। তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন ছিল পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12, আর ওখানে এম ইন্টু 12। এমটা কি? এমটা ছিল একটি পোলের স্ট্রেংথ, মেরু শক্তি। একক এখানে ছিল কুলম মিটার, আর ওখানে হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎবাহী লুপ। তড়িৎবাহী লুপ একটা ম্যাগনেট রূপে বিহেভ করে। অলরেডি আমরা এটা জানিও, আরো বিস্তারিত জানবো কোন দিকে কি হচ্ছে না হচ্ছে সবকিছু বুঝবো।
তড়িৎবাহী লুপ মানে কি? এই যে লুপটা আছে, একটা তার, এখান থেকে কারেন্ট আসছে, এই ঘুরে কারেন্ট আবার পুরো এক পাক ঘুরে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এর ভিতরে যদি একটা ছোট্ট অংশ ভাবি, একটা ছোট অংশ কনসিডার করলাম, যেটার ভিতর দিয়ে এইদিকে কারেন্ট যাচ্ছে আই। ওকে, আমরা কি জানি, যেদিকে তড়িৎ প্রবাহ হয় তার উল্টো দিকে কি যায়? ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন নিশ্চয় এদিকে মুভ করছে, বোঝা গেল? ইলেকট্রন যদি এদিকে মুভ করে থাকে, তাহলে আমরা উল্টোটাও চিন্তা করতে পারি যে এখানে একটা পজিটিভ চার্জ আছে যে কিনা এদিকে মুভ করছে, যার ডাইরেকশন কারেন্টের ডাইরেকশনের দিকে, যার ডাইরেকশন কারেন্টের ডাইরেকশনের দিকে। তাহলে আমার বুড়ো আঙুল যদি কারেন্টের ডাইরেকশনে রাখি, বাকি আঙুলগুলো ম্যাগনেটিক ফিল্ডকে নির্দেশ করে যে পয়েন্টে ভাবছি। এটা সব থেকে আমার বেস্ট লাগে, যে বুড়ো আঙুলটা যদি কারেন্টের ডাইরেকশনে রাখি, অর্থাৎ পজিটিভ চার্জের ডাইরেকশনে রাখলাম, পজিটিভ চার্জের ডাইরেকশন বা পজিটিভ চার্জের গতির ডাইরেকশনে রাখলাম হচ্ছে বুড়ো আঙুলকে, বাকি আঙুলগুলো কি ম্যাগনেটিক ফিল্ড লাইনকে দর্শাবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনকে যদি দর্শায়, তাহলে আমার এই যে ছোট যে লুপটা কল্পনা করছি এখানে, এই লুপে তাহলে এখানে কারেন্ট যাচ্ছে সেন্টারে, তাহলে কোন দিকে যাচ্ছে বলো রেখা? উপর দিকে, উপর দিকে। আবার এখানে যদি কনসিডার করি, তাহলে আঙুল কোন দিকে? উপর দিকে। এখানে কোথায়? উপর দিকে। তাহলে এটুকু বোঝা গেল যে ম্যাগনেটিক ফিল্ড লাইন এখানে নিচ থেকে উপর দিকে কাজ করছে, নিচ থেকে উপর দিকে কাজ করছে। এবার ভাবো, তাহলে এর নর্থ কোনটা? এদিকে যদি বলরেখা যায়, চুম্বক বলরেখা যাচ্ছে, এই ছবিটাকে যদি খুব ভালো করে আঁকা হয়, তাহলে এরকম একটা ছবি পাবো। তাহলে আমি কোথায় সাউথ লিখবো? এখানে সাউথ লিখবো না, এখানে সাউথ লিখবো না, এখানে নর্থ লিখবো না, ওখানে সাউথ লিখবো, লিখবোটা কোথায়? এর যুক্তি কি হবে? তাহলে পোল যদি ভাবতে যায় যে এখানে নর্থ হয়েছে না এখানে সাউথ হয়েছে, একটা ছোট জিনিসকে আগে বোঝো, একটা ছোট্ট জিনিসকে আগে ক্লিয়ার করো। এটা ধরো একটা চুম্বক, বার ম্যাগনেট, এটা হচ্ছে বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক। ধরলাম এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। এবার সেকেন্ড যে জিনিসটা ভাবো, সেটা হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে বলরেখা যায়। তাহলে নর্থ পোল থেকে বেরোবে, সাউথ পোলে ঢুকছে, নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে যাবে, নর্থ পোল থেকে বেরোচ্ছে সাউথ পোলের দিকে এন্ট্রি করছে। ক্লিয়ার? তাহলে চুম্বকের ভিতরে কি হচ্ছে? চুম্বকের ভিতরে সাউথ টু নর্থ যাচ্ছে। আবার কথাটাকে ভালো করে খেয়াল করুন, চুম্বকের বাইরে কোথায়? নর্থ টু সাউথ। চুম্বকের ভিতরে কোথায়? সাউথ টু নর্থ। তাহলে বলরেখা যেটা দেখতে পাচ্ছি চুম্বকের ভিতরে, সেটা সাউথ টু নর্থ, সাউথ টু নর্থ। লিখে রাখো, সাউথ টু নর্থ। তাহলে চলে আসো এবার ছবিতে, আবার ছবি বড় করে। এবার এটা যদি আমার সেই খেলাটা যেটা শুরু করেছিলাম, তাহলে নিশ্চয় এটা চুম্বকের ভিতর দিক, এটা চুম্বকের ভিতর দিক। এটা কি পোল? সাউথ পোল। এটা কি পোল? নর্থ পোল। সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে বলরেখা যাবে। এই কথাটা একটু আগেও আমি বলেছি এখানে, যে চুম্বক ডাইপোলের বা চুম্বক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোথা থেকে কোন দিকে? সাউথ টু নর্থ। এই কথা আগেই উল্লেখ করা হয়ে গেছে, ডাইরেকশন কোন দিকে? সাউথ টু নর্থ। এখানে আর একবার রিপিট হলো ব্যাপারটা। তাহলে কি পেলাম? এখনো গল্প শেষ হয়নি। তাহলে এটা হলো সাউথ, এটা হলো সাউথ, এটা হলো নর্থ। এবার যদি বলি যে লুপটাকে দেখে আমি চিনবো কি করে যে কোনটা সাউথ কোনটা নর্থ, তাহলে ভালো করে তাকিয়ে দেখো, তলাটা তার মানে সাউথ বলতে চাইছে, এটাকে মুছি। তলাটাকে তাহলে কি বলতে চাইছে? সাউথ বলতে চাইছে, তাহলে এটাকে বলতে চাইছে সাউথ, উপর দিকটাকে বলতে চাইছে নর্থ। আচ্ছা, উপর দিকটা দেখলে পরে পাকটা কোন দিকে ঘুরছে? উপর দিকে দেখলে পরে দেখো ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, তাই নয়? এবার একটা জিনিস আগেও আমি বলেছি, আবার বলছি, আমার আঙুলটা যদি খেয়াল করা যায় যে একটা বৃত্তপথে ঘুরছে, এটা তাহলে আমি বলছি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যে ঘূর্ণনটা,
যদি এরকম ঘোরাতেই থাকি, আমি ঘোরাতেই থাকি আর হাতটা যদি ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এখন ঘড়ির কাঁটার উল্টো দিকে হয়ে গেল। মানে কোনো একটা মুভমেন্ট, কোনো একটা ঘূর্ণন যদি একদিক থেকে লাগে ঘড়ির কাঁটার দিকে, তাহলে পিছন দিক থেকে দেখলে, মানে বোর্ডের সামনে থেকে এই ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার দিক লাগে, বোর্ডের পিছন থেকে যদি কেউ দেখে, তাহলে এটাকে কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে দিবে। মনে রাখার সহজ নিয়ম কি? দেখো, এস কে যদি এরকম লিখি, তাহলে দেখো এই ডাইরেকশনের সাথে দেখো ভালো করে দেখো, তারে তো যাওয়া কারেন্টের ডাইরেকশনের সাথে দেখো এস এর মাথার অ্যারো গুলো মিলে গেছে। মনে রাখা সহজ হয়ে গেল। আর একটা বৃত্ত এঁকে দিই, যেখানে আমি লিখবো নট, এর মাথাও দিয়ে দাও অ্যারো, এর মাথায় দিয়ে দাও অ্যারো, তাহলে এটা হয়ে গেল কারেন্টের ডাইরেকশন। মানে কি দাঁড়ালো? সহজ সরল কথায়, ঘড়ির কাঁটার দিকে যেদিকে ঘুরছে সেটা হচ্ছে সাউথ, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে হচ্ছে গিয়ে নর্থ। তাহলে এবার দেখো এই বৃত্তটাতে কি ঘটনা ঘটছে। বৃত্তটাতে দেখি, এটা কি দেখতে পাচ্ছি? ঘড়ির কাঁটার উল্টো দিকে, উপর দিক থেকে দেখলে পরে ঘড়ির কাঁটার উল্টো দিকে, তার মানে এখানে নর্থ ঠিকই আছে, একদম ঠিক। তলা দিয়ে দেখলে তাহলে নিশ্চয়ই এর উল্টো দেখবো, ঘড়ির কাঁটার দিকে দেখবো, ঘড়ির কাঁটা দেখলে পরে সাউথ পোল দেখছি, একদম ঠিক। তাহলে কোন একটা লুপের চৌকো হোক যেটা হোক, যদি তার ডাইরেকশন ঘড়ির কাঁটা না ঘড়ির কাঁটার উল্টো দিকে মনে রাখা খিচিবিচি, পরীক্ষা হল পর্যন্ত দেখা গেল হয়তো ভুলেই গেলে যে ঘড়ির কাঁটা ছিল না ঘড়ির কাঁটার উল্টো ছিল। বেস্ট মেথড হচ্ছে এটা, এস এর মাথায় অ্যারোর সাথে ম্যাচ করো, এন এর মাথায় অ্যারোর সাথে ম্যাচ করো, ভুল হবার জায়গায় নেই, ও নিজেই ঠিক করে দেবে যে কোনটা সাউথ কোনটা নর্থ। তাহলে আশা করি বোঝাতে পেরেছি কি হলো না হলো। ওকে, এবার আসছি যে নিয়মটা বলছিলাম, সেটা এখানে লেখা আছে, দক্ষিণ দিকে যদি প্রবাহিত হয় অর্থাৎ ক্লক ওয়াইজ যদি হয় কোথাও, তাহলে কি হবে? ক্লক ওয়াইজ হলে কি হবে? ক্লক ওয়াইজ, চলো ক্লক ওয়াইজ মানে এটা, ক্লক ওয়াইজ মানে হচ্ছে এটা। দেখো ম্যাচ করাতে গেলে আমার এইরকম লেখাটাই বেশি ভালো, তাহলে সাউথ। অ্যান্টি ক্লক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ, চলো এটা, এটা যদি হয় তাহলে আমার ঘড়ি কাঁটার উল্টো দিকে বলছি, তাহলে এমন, তাহলে আমি এন এর দেখো ডাইরেকশনটার সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হলে হচ্ছে গিয়ে নর্থ, আর ক্লকওয়াইজ হলে হয়ে যাবে হচ্ছে সাউথ। তাহলে যদি আমি একটা লুপ বলি, এটা এদিকে ধরো কারেন্ট যাচ্ছে, বলো এটাতে কি হবে? সামনে থেকে দেখছি কি লাগছে? সাউথ। পিছন দিকটা কি হবে? নর্থ। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এবার তড়িৎবাহী লুপের ক্ষেত্রে তো বুঝে গেলাম যে ডাইপোল হয়, একদম সুন্দর ডাইপোল আছে, তার একটা নর্থ পোল আছে একটা সাউথ পোল আছে, সব ক্লিয়ার। এবার যে প্রশ্নটা আসবে, তাহলে ডাইপোল মোমেন্ট কত? যেমন আমরা ওখানে পেলাম m ইন্টু 12, তাহলে এরও তো কোনো একটা ইকুয়েশন থাকতে হবে। এর ইকুয়েশনটা অর্থাৎ যদি কোনো একটা লুপ, তড়িৎ প্রবাহিত হয়, সেই লুপের জন্য যে ডাইপোল মোমেন্ট তৈরি হবে বা চৌম্বক ভ্রামক যেটা তৈরি হবে, সেটা যদি m হয়ে থাকে, যদি এম হয়ে থাকে, তাহলে এই এম ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, এক প্রবাহের সাথে, দুই লুপের ক্ষেত্রফলের সাথে। প্রবাহ এবং লুপের ক্ষেত্রফল এদের দুজনের উপর ডিপেন্ড করে। ধরে নিলাম এই লুপটাতে কারেন্ট যাচ্ছে আই, এবং ধরে নিলাম এই লুপটার ক্ষেত্রফল হচ্ছে এ। বোঝা গেল কি বললাম? আবার বলছি, লুপটাতে কারেন্ট আই, ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এম এর ইকুয়েশন হবে I ইন্টু এ, এম ইজ ইকাল টু আই ইন্টু এ বা আই কস। আবারও দেখো সেই রুলস, বারবার বলেছি, আই কি? ডাবল মোমেন্ট সৃষ্টি হবার কারণ। ক্রস প্রোডাক্টে কাকে ফার্স্টে রাখতে বলা হয়েছে? কারণ ফার্স্টে, ক্ষেত্র পরে। তাহলে কারণ ফার্স্টে, কারণ কে? আই, ক্ষেত্র হচ্ছে গিয়ে এ, তাহলে ও আছে পরে, তাহলে আই ক্রস এও লেখা যাবে এম ইজ ইকাল টু আই ক্রস এ। ওকে, ইকুয়েশন সম্বন্ধে সুন্দর ধারণা হলো এম ইজ ইকাল টু আই ক্রস এ। এবার কথা হচ্ছে এম এর ডাইরেকশন কোন দিকে হবে? এম এর ডাইরেকশন কোন দিকে? আমি কি বলেছিলাম? সাউথ টু নর্থ, সাউথ টু নর্থ। এবার দেখি এই লুপটাতে সাউথ কোনটা? এটা কোন দিকে? ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ হলে এটা কি আছে? নর্থ না, এটা সাউথ, ঠিক। আর এটা হচ্ছে নর্থ, তাহলে ম্যাগনেটিক ডাইপোলের ডাইরেকশন হচ্ছে এটা। বুঝা গেল কি বললাম?
লুপটা যে কোনো একটা দিক দেখে নেবো, কোন দিকটা, ওটাতে সাউথ করে নেবো কি নর্থ করে নেবো, বাস ডাইরেকশন অটোমেটিক বোঝা যাবে। কারণ একটা যদি সাউথ হয়, সামনের জোনটা কি হয়ে যাবে, নর্থ অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, এবার সেকেন্ড কথা, এটা তো ছিল এক পাকের একটা তার, তাহলে একটা পাক তৈরি হলে এম তৈরি হলো, একটা পাক তৈরি হলে আমার যেটা হলো সেটা হচ্ছে এন, এম ইজ ইকুয়াল টু আই ইনটু এ। যদি আর এক পাক মারি তাহলে তো আবার তো একটা লুপকে নির্দেশ করছে। যদি এই তারের একটা প্যাঁচ হওয়ার পর দেখা গেল আবার একটা প্যাঁচ দিলাম, আবার একটা প্যাঁচ দিলাম, আবার একটা প্যাঁচ দিলাম, প্যাঁচ দিয়ে যাচ্ছি, এন খানা প্যাঁচ বসালাম, পাকিয়ে 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 এন খানা পাক দিলাম। তাহলে এন খানা যদি পাক দিই তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনক্রিজ করবে। কত গুণ ইনক্রিজ করবে? যত পাক সংখ্যা তত গুণ ইনক্রিজ করবে। অর্থাৎ নতুন ইকুয়েশন হলো এম ইজ ইকুয়াল টু এন ইন্টু আই ইন্টু এ। সিম্পল কথা, আগে যে ভ্যালু ছিল তার সাথে একটা সংখ্যা শুধু গুণ হবে, বাস কাহিনী শেষ। এবার চলো অঙ্ক করো। অঙ্ক আসছি, ডাইরেকশন তো বলেই দিলাম, সাউথ নর্থ খুঁজে নিয়ে ডাইরেকশন ঠিক হয়ে যাবে। আর একটা তো আসছি, ওই যে বললাম কারেন্টের দিকে ডাইরেকশন, বাকিটা ওটাও করতে পারো, ওটা তো অসুবিধা কিছু নাই। ওকে, আর একটা হয়, আর একটা বলা হয় যে আঙুলগুলো যেদিকে যাচ্ছে সেটা যদি কারেন্টের ডাইরেকশনে, বুড়ো আঙুলটা হবে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। আবার বলছি, আঙুলগুলো যদি তড়িৎ প্রবাহের ডাইরেকশনকে নির্দেশ করে, বুড়ো আঙুল নির্দেশ করবে কাকে? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে। লুপের ক্ষেত্রে অবশ্যই, লুপের ক্ষেত্রে এটা কি রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি? ভেক্টর রাশি। ইকুয়েশন কি হলো? এম ইজ ইকুয়াল টু আই ইনটু এ। আর যদি এন 5 থাকে তাহলে কি ইকুয়েশন হলো? এন আই এ। ওকে, এ এখানে কি? এ হচ্ছে ক্ষেত্রফল। দণ্ড চুম্বকের জন্য ডাইপোল মোমেন্টের ইকুয়েশন কি ছিল? দণ্ড চুম্বকের জন্য এম ইজ ইকুয়াল টু এম ইনটু 12। এমটা কি? এমটা ছিল মেরু শক্তি, 12টা কি ছিল? মেরুদয়ের মধ্যবর্তী দূরত্ব, মেরুদয়ের মধ্যবর্তী দূরত্ব, চুম্বকের টোটাল লেন্থ নয়। চলো ফার্স্ট এই অঙ্কটাকে করো। না অঙ্ক নয়, এখানে কিছু একটু প্র্যাকটিস আছে। যে আমি ধরো পাচ্ছি কিছু কিছু লুপ বিভিন্ন দিকে আছে, তাহলে ডাইরেকশন কি ধরবো, এই রুলসটাকে করতে পারো। এই আঙুলগুলো হলে বুড়ো আঙুলটা হবে গিয়ে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। তাহলে কারেন্টের দিকে আঙুল গেল, বুড়ো আঙুল কোন দিকে? উপর দিকে। আচ্ছা এখানে দেখো কারেন্টের দিকে ডাইরেকশন যাচ্ছে, কারেন্টের দিকে ডাইরেকশন, বুড়ো আঙুল কোন দিকে? এদিকে। দেখো খেয়াল করো, একদম ঠিকই রেখেছি, এটা হচ্ছে কি এদিকে। তাহলে কারেন্টের দিকে ডাইরেকশন রাখলাম, বুড়ো আঙুল এদিকে আছে, ডাইপোল মোমেন্ট এদিকে। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি। এবার লুপ যেমন থাকবে আঙুলকে ওরকম ভাবে সরিয়ে ডাইরেকশন বার করে নিতে হবে। আর না হলে পরে যদি তাও না চাও, সাউথ নর্থ খুঁজে নাও, বসিয়ে দাও, বাস ডাইরেকশন। ডাইরেকশন কোন দিকে হবে? নর্থ টু সাউথ না সাউথ টু নর্থ? সাউথ টু নর্থ। ওকে, চুম্বকের বাইরে নর্থ টু সাউথ, চুম্বকের ভিতরে সাউথ টু নর্থ। অনেকের গোলমাল পাকিয়ে যায় যে এখানে বাইরে বরাবর দেখতে অভ্যস্ত থাকে যে নর্থ থেকে সাউথে বলে রেখা যায়, ভিতরেও সেটা খুঁজতে লাগে। কিন্তু চুম্বকের ভিতরে হয় কি, সাউথ টু নর্থ যায়, বাইরে কোথায় যায়? নর্থ থেকে সাউথে যায়। ওকে, ঠিক আছে, চলো এই অঙ্কটা করো। যে নিচে এখানে যে চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রটার ডাইপোল মোমেন্ট কত, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত নির্দেশ করো। চিত্রটাতে কি কি আছে? চিত্রটা হচ্ছে কি এমন একটা রিং দেখা যাচ্ছে, চিত্রটা হচ্ছে এমন একটা রিং যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 3 মিটার। আর এই রিং এর উপর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তোমাদেরকে বার করতে হবে। আগে নিজেরা করার চেষ্টা করো, যদি না হচ্ছে তো তারপর আমি বলছি, আর না হলেও দেখাচ্ছি। তো আমাদের সূত্র কি? চলো, এম ভেক্টর সাইন আই ইন্টু আই হচ্ছে কারেন্ট, আই হচ্ছে কারেন্ট। তাহলে এখানে যে বৃত্তটা আছে সেই বৃত্তটার ক্ষেত্রফল এরিয়া কত? সার্কেল, 3 মিটার ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কোয়ার মানে হয়ে গেল পাই 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 পাই, থাকুক 9 পাই। আই মানে কত? 2 অ্যাম্পিয়ার ইনটু 9 পাই। তাহলে দেখো ইউনিট সম্বন্ধে এখানে সুন্দর ধারণা পাওয়া যাচ্ছে যে এখানে কি কি আছে, কারেন্ট আর অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার
মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে 9 দুগুণে কত হলো? 18 পাই অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এখানে কাহিনী আছে। ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একটি কি রাশি? ভেক্টর রাশি। মান বললে শুধু হবে না, ডাইরেকশন বলতে হবে। নিয়ম কি বলেছি? কারেন্টের দিকে ডাইরেকশন দাও আঙুলগুলো, বুড়ো আঙুল যেদিকে থাকবে সেটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। তাহলে এটা কোন দিকটা? ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস মানে কি ক্যাপ? জে ক্যাপ। তাহলে ফাইনাল রেজাল্ট হয়ে গেল এম ইজ ইকুয়াল টু 18 পাই জে ক্যাপ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ইউনিট কি করে হলো? কারেন্ট আর এরিয়ার গুণ আছে, কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, চলে নেক্সট অঙ্ক। এটা দিয়েছি, এটাকে করার চেষ্টা করে একই করছে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বার করো ডাইরেকশন সহ। তাহলে পরে এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবার সেই একই ইকুয়েশন, m is equal to i into a, i into a। তাহলে i এর ইকুয়েশন, এখানে i এর ভ্যালু কত আছে? i হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি কত, i হচ্ছে গিয়ে এখানে কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। i হচ্ছে গিয়ে 1 অ্যাম্পিয়ার। এরিয়া কত? এই যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটার দৈর্ঘ্য কত? 3 মিটার, প্রস্থ কত? 2 মিটার। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 মিটার আছে, মানে মিটার স্কয়ার। মিটার স্কয়ার। ডাইরেকশন, তড়িৎ প্রবাহের ডাইরেকশন, তড়িৎ প্রবাহের ডাইরেকশন, এখানে ডাইরেকশন ভুল করা আছে। তড়িৎ প্রবাহের ডাইরেকশন যদি এটা হয়, বুড়ো আঙুল যাচ্ছে বোর্ডের ভিতর দিয়ে, তাহলে এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে ওটা হচ্ছে মাইনাস জেড অ্যাক্সিস, বা জেড অ্যাক্সিস উল্টো দিকে। উল্টো দিকে ডাইরেকশনকে আমরা কি লিখি? কে ক্যাপ মাইনাস। জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর কি হয়? কে ক্যাপ। তাহলে 6 ইন্টু 1 মানে হয়ে গেল 6 কে ক্যাপ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ভেক্টর কোয়ান্টিটি। ওকে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। এইটা করো, কি আছে ভালো করে বুঝিয়ে দিই। একটা এল আকৃতির লুপ, তাহলে এই অংশটার এই অংশটাকে যদি ভাবি তাহলে একটা এল আকৃতি পাচ্ছি। একটা লুপ মোট কথা বসে আছে হচ্ছে গিয়ে ওয়াই এক্স প্লেনের উপরে, একটা লুপ বসে আছে হচ্ছে গিয়ে এক্স জেড প্লেনের উপরে, একটা লুপ বসে আছে হচ্ছে গিয়ে ওয়াই এক্স প্লেনের উপরে, আর একটা হচ্ছে গিয়ে এক্স জেড প্লেনের উপরে বসে আছে। ভালো কথা, লুপে কারেন্টের ডাইরেকশন সুন্দর দেওয়া আছে। এই রকম লুপে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর লেন্থ আর ব্রেথ বলেই দিয়েছে যে এটা হচ্ছে এ, তাহলে এটাও এ, এটা বি, বি তো এটাও বি, এটাও বি। তাহলে এরকম ঘটনা যদি হয় তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান চাইছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট চাইছে প্লাস তার মানও চাইছে, দুটোই চাইছে। চলো করে ভালো। তো এখানে দুটো লুপ আছে, একটা লুপ আছে কোন দিকে? এদিকে। চলো প্রথম লুপের মানে এই লুপটা যদি ক্ষেত্রফল হিসাব করি তাহলে এই লুপের ক্ষেত্রফল হচ্ছে এবি। আচ্ছা, এই লুপের যদি ক্ষেত্রফল হিসাব করি এটাও এবি, কোনো ব্যাপার নাই, কারণ একটা সাইড হচ্ছে এ একটা সাইড হচ্ছে বি, গুণ করলে হচ্ছে এবি, ক্ষেত্রফল হচ্ছে এ বি। খুব ভালো কথা। তার সাথে কি গুণ করতে হবে? আই, কারেন্ট আই। তাহলে দেখো কারেন্টে যদি ডাইরেকশনটাকে ধরি এইদিকে আছে, এইদিকে, তাহলে এই বুড়ো আঙুল কোন দিকে কাজ করছে? জেড অ্যাক্সিস বরাবর। আমরা জানি যে জেড অ্যাক্সিস বোর্ডের বাইরে এরকম করে আছে, এক্স অ্যাক্সিস এটা, ওয়াই অ্যাক্সিস এটা, তো জেড অ্যাক্সিস এদিকে আছে। তার মানে লুপে এদিকে কারেন্ট যাচ্ছে মানে জেড অ্যাক্সিস এদিকে আছে। তার মানে এর জন্য
যে এমটা পাবো তাকে যদি আমি ধরো নাম দিলাম M1, তাহলে M1 ভেক্টর সাইন দিলাম এবি ইনটু আই, কারেন্ট কত যাচ্ছে বলেছে ক্যাপিটাল আই, যদি ছবিতে স্মল আই আছে যাই হোক আই, ডাইরেকশন কি জেড এর পজিটিভ দিকে, জেড এর পজিটিভ দিকে মানে আছে কে ক্যাপ, তাহলে হলো কি এ বি আই কে ক্যাপ, এটা হচ্ছে M1। ওকে, একই রকম ভাবে এবার M2 বার করি। M2 M2 ইকুয়াল টু কি হবে দেখো, কারেন্টের ডাইরেকশন কোনটা, এটা এই যাচ্ছে এই, বুড়ো আঙুল কোন দিকে, উপর দিকে, উপর দিকে মানে কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ক্ষেত্রফল তো সেই এবি আছে, কারেন্ট তো আই আছে, তাহলে সেই মানের কোনো পরিবর্তন আসবে না, এবি আই, ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে জে ক্যাপ। তাহলে M1 আর M2 দুটো ভেক্টর দেখো ভালো করে খেয়াল করে দেখো, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস একে অপরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি। ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার মানে বলতে পারি যে অত দরকার কি আছে, এর সাথে লেগে আছে কে ক্যাপ, এর সাথে লেগে আছে জে ক্যাপ, মানে এরা একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে M1 আর M2 যে দুটো ভেক্টর পেলাম তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90। এবার চাই কি রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট বললাম ধরো M ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে যাবে কি M1 কে ক্যাপ প্লাস M2 জে ক্যাপ, ভ্যালু যদি বসাই এ বি আই কে ক্যাপ প্লাস এ বি আই জে ক্যাপ। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো এটা গেল প্রথম প্রশ্নের উত্তর যে এম কি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এবার আসছে গিয়ে দ্বিতীয় প্রশ্ন যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান কত, মানে কি করতে হয়, মড অফ এম, মড অফ এম মানে কি, সূত্র কি, সূত্র লিখে দিচ্ছি, রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, থিটা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমার একটা মান কত হচ্ছে, একটা মান হচ্ছে এবি আই, তাহলে এবি আই তার স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস এবি আই তার স্কোয়ার মানে হলো বি স্কোয়ার। এবার cos 90 এর ভ্যালু কত, 0, তাহলে 2ab cos 90 মানে 0, ওটা কার তুললাম না, তাহলে এখানে দাঁড়ালো কত, এখানে দাঁড়ালো হচ্ছে কি রুট ওভার অফ 2ab আই তার স্কোয়ার মানে হয়ে গেল √2ab আই, এটা হচ্ছে মড অফ এম। বোঝা গেছে, দারুণ একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক, খুব কঠিন কিছু নাই। ওকে, বোঝা গেছে, চলো নেক্সট অঙ্ক যাই। এখানে দেখো যে লুপটা আছে, যে একটি এ বাহু বিশিষ্ট বর্গাকার লুপ, বাহ ভেরি গুড, তাহলে এই নীল রঙের যে লুপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্গাকার একটা লুপ। এই বর্গাকার লুপটা দেখতে পাচ্ছি না কোনো প্লেনে আছে, মিডিল বরাবর বসে আছে, এ বাহু বিশিষ্ট একটা বর্গাকার লুপ, যে ভূমিটা, যার ভূমিটা এক্স ওয়াই প্লেনের মধ্যে অবস্থান করছে, এক্স ওয়াই প্লেনের মধ্যে ভূমি আছে, আর একটা বাহু যেটাকে উচ্চতা বলতে পারি বা যা হোক ছাড়ো, আর একটা বাহু যেটা আছে সেটা বসে আছে জেড অ্যাক্সিস বরাবর। বোঝা গেল, মানে মিডিলে বসে আছে, আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে এখানে অ্যাঙ্গেলটা যেটা করে রেখেছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমাদেরকে চাইছে যে এই লুপের দ্বিমেরু ভ্রামক এম এর মান কি, বা দ্বিমেরু ভ্রামকটা কি, মান এখানে চাইনি, দ্বিমেরু ভ্রামকটা কি, ডাইপোল মোমেন্টটা কত। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা খেয়াল করার মতো বিষয় যে এখানে আমার যে বাহুগুলো আছে, বর্গক্ষেত্রের যে বাহুগুলো আছে তার মধ্যে দুটো ভেক্টর আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ ভেক্টর, এদিকে সবাই এ, কারণ এটা বর্গক্ষেত্র মানে এ আছে, চলো নাম দিই, এই বাহুটার নাম দিলাম আমি এবি। এবি যে বাহুটা আছে, খুব ভালো করে দেখো অঙ্কটা খুব সুন্দর, আজকে দেওয়া অঙ্কের মধ্যে সব থেকে ভালো অঙ্ক এটা। ধীরে ধীরে বলছি, ভালো করে দেখো, এবি যে ভেক্টরটা আছে
ভেক্টর রাশি, দৈর্ঘ্য একটা ভেক্টর রাশি, কোনো ভুল নেই এতে। ডিসপ্লে একটা ডিস্টেন্স হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এবি একটা ভেক্টর কোয়ান্টিটি, বিসি একটা ভেক্টর কোয়ান্টিটি। বিসি কে আমি ক্ষেত্রফল বার করতে গিয়ে দৈর্ঘ্য গণিত প্রস্থ, এই তো গল্প, দৈর্ঘ্য গণিত প্রস্থ, আমি দৈর্ঘ্য এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি, প্রস্থ এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি। তাহলে আমি কি করলাম, আমার কাজের সুবিধার জন্য আমি এইটাকে নিয়ে গিয়ে ভাবলাম এখানে। তাহলে বিসি ভেক্টরটা এখন কোথায় আছে, জেড অ্যাক্সিস বরাবর। আচ্ছা, বিসি ভেক্টরের লেন্থ কত, এ দেওয়া আছে। তাহলে এখানে এই জেড অ্যাক্সিসের উপরে যে ভেক্টরটা পাচ্ছি, বাহু ভেক্টরটা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে এ কে ক্যাপ, এ কে ক্যাপ। এটা মনে রেখে দাও যে একটা বাহুকে আমি রিপ্রেজেন্ট করলাম জেড অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে এ কে ক্যাপ। ক্লিয়ার, বোঝা গেছে, একদম পরিষ্কার। এবার রইলো বাকি আর একটা বাহু, যেটাকে আমি ফেলাতে পারছি না, কারণ ও মাঝে বসে আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কোন একটা প্লেনে থাকলে আমি আই জে কে জুড়ে দিতাম, ঝামেলা মরে যেত। এর আগে যেগুলো করছিলাম, এখানে সেটা করা যাচ্ছে না, কিন্তু উপায় তো আছে। এ ভেক্টরটা ডাইরেকশন হচ্ছে এটা, তাহলে এদিকে উপাংশ কত হবে, এ cos 60 ডিগ্রি। এ ভেক্টর এদিকে উপাংশ কত হবে, এ sin 60 ডিগ্রি। তাহলে এ ভেক্টর অর্থাৎ এবি ভেক্টরটাকে যদি এখন লিখি, দেখো ভালো করে লিখছি, এবি ভেক্টর সমান এ cos 60 ডিগ্রি। আচ্ছা বলো দেখি, এ cos 60 ডিগ্রি কোন অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, মানে এখানে আর ধরবে না, এখানে ধরবে না। এবি ভেক্টর সমান এ cos 60 ডিগ্রি কোন অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস, পজিটিভ দিক জে ক্যাপ। আচ্ছা, এ sin 60 ডিগ্রি কোন অ্যাক্সিস বরাবর আছে, এক্স অ্যাক্সিস বরাবর আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি হয়, তাহলে এটাকে লিখতে পারবো এ sin 60 আই ক্যাপ। এক্স অ্যাক্সিস বরাবর মানে আই ক্যাপ। cos 60 sin 60 ভ্যালু কত, √3/2, cos 60 ভ্যালু কত, হাফ। তাহলে সুন্দর দাঁড়িয়ে গেল a/2 জে ক্যাপ প্লাস a √3/2 আই ক্যাপ। বাহ, তাহলে আমরা একটা ভেক্টর পেয়ে গেলাম এদিকে, সেটা হচ্ছে এবি। আর একটা আছে বিসি, বিসি সমান অলরেডি আমরা বার করে রেখেছি এ কে ক্যাপ। তাহলে একটা ভেক্টরকে লিখে দিই এখানে, বিসি ভেক্টর সমান এ কে ক্যাপ। এই দুইখান হচ্ছে গিয়ে বাহু, যার রেসপেক্টে আমরা ওই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বার করব। তাহলে চলো সূত্র লিখি, এম ইজ ইকুয়াল টু আই ইনটু এ। আই এর ভ্যালু কত, কিছুই নাই, আই আছে, চলো থাকলো আই। এর ভ্যালু কত, এর ভ্যালু আছে, এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার এর ভ্যালু হচ্ছে কি a/2 জে ক্যাপ প্লাস a √3/2 আই ক্যাপ। তাহলে হয়ে গেল a/2 জে ক্যাপ প্লাস a √3i/2 আই ক্যাপ। এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইকুয়েশনটা। এবার তো যাই হোক, এখানে একটা জিনিস বিশাল বড় মিস্টেক হয়ে গেল, সেটা হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। একটা তো বাহু আছে এবি, একটা বাহু আছে এবি, আর একটা বিসি আছে, বিসি মানে হচ্ছে এ কে ক্যাপ। তাহলে এটা পুরোটাই পাল্টাবে, একটা মিস্টেক হয়ে গেছে। ওকে, আই, চলো গুণ করছি। জে এর সাথে কে এর গুণ হচ্ছে, জে এর সাথে কে এর গুণ হচ্ছে, ক্রস প্রোডাক্ট হচ্ছে, জে এর সাথে কে এর গুণ হচ্ছে, জে এর সাথে কে, আই জে কে। তাহলে কি হবে, আই জে কে মানে আই ক্যাপ। ডাইরেকশনে যদি গন্ডগোল লাগে এখানে লিখে রাখছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। অনেক দিনকার গল্প, মাথায় গুলিয়ে যেতে পারে। জে এর সাথে কে, জে এর সাথে কে মানে ডাইরেকশন ঠিক আছে, এ ক্যাপ হবে। তাহলে a²/2 a²/2 আই ক্যাপ। আই এর সাথে কে, আই এর সাথে কে মাইনাস জে ক্যাপ। তাহলে আগে মাইনাস দিয়ে দিলাম,
এ গুণ হয়ে গেল, তাহলে √3a² / 2, কার সাথে কার গুণ হচ্ছে, আর এর সাথে কে, জে ক্যাপ। বোঝা গেল? এটা হচ্ছে গিয়ে ভ্যালু। যদি মান চাইলে কি করবো, √(x² + y² করে ভ্যালু বার করে দেবো। একটু ঝামেলার। তাহলে সারাংশ কি দাঁড়ালো, সারাংশ দাঁড়ালো এখানে হচ্ছে এরিয়া। এরিয়া বার করার জন্য আমরা কি করলাম, এরিয়া বার করার জন্য করলাম হচ্ছে এবি ক্রস বিসি। ওকে, এই ছিল আমাদের কাজ। এবি ভ্যালু বসালাম, বিসি ভ্যালু বসালাম, ক্রস প্রোডাক্ট করলাম, আনলাম, চলে আসলো আই। কোনো ডাইরেকশন নাই। কারেন্ট কি রাশি, টেন্সর কোয়ান্টিটি। এবার একটা দারুণ টপিক আসছি, খুব সুন্দর একটা টপিক, যে একটা ধরে নাও পরমাণু আবর্তনশীল ইলেকট্রনের জন্য চুম্বক দ্বিমেরু ভ্রামক বার করছে। আবর্তনশীল ইলেকট্রন, তাহলে আবর্তনশীল ইলেকট্রন তার এমনি এমনি আবর্তন করবে না, কোন একটা পরমাণুর ভিতরে এসে আবর্তন করছে। তাহলে এটা হচ্ছে তার নিউক্লিয়াস পার্ট, যে পার্টের মধ্যে এখান থেকে ঘুরপাক খাচ্ছে, এরকম কিছু একটা ঘটনা ঘটে আছে। ইলেকট্রনটা ধরে এদিকে ঘুরপাক খাচ্ছে। ইলেকট্রনটার ভেলোসিটি হচ্ছে ভি, ইলেকট্রনটার ভেলোসিটি হচ্ছে ভি। খুব ভালো কথা। আর এর ব্যাসার্ধটা হচ্ছে কি আর। তাহলে ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়। তাহলে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এটা, কারেন্টের ডাইরেকশন হচ্ছে এটা। তাহলে ম্যাগনেটিক ডাইপোল যেটা তৈরি হবে সেটা ডাইরেকশন হবে এটা। আবার বলছি, ইলেকট্রন যদি দৌড়ায় তাহলে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে ধরে নিতে পারি। কোন দিকে তড়িৎ প্রবাহ হবে, ইলেকট্রন যেদিকে ছুটছে তার উল্টো দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্টের ডাইরেকশন যদি এটা হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডাইরেকশন এটা হবে, বা ম্যাগনেটিক ডাইপোলের ডাইরেকশন হচ্ছে এটা, বোর্ড থেকে ভিতর দিকে ঢুকছে। এটা ডাইরেকশন, বাইরেটা ঠিক হবে না, এখানে লেখাটা বেটার। এটা হচ্ছে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে তার ডাইরেকশন। এবার আসছি কি করে ম্যাগনেটিক ডাইপোল তৈরি হচ্ছে, কি করে তার ভ্যালু হবে, কি করে না হবে। কারণ দেখো এখানে কিচ্ছু দেওয়া নাই, দেওয়া আছে একটা ইলেকট্রনের চার্জ ই, আর তার ভেলোসিটি, আর একটি ব্যাসার্ধ। পুরো এম পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে। সিম্পল ব্যাপার। এম মানে কি, ভালো করে তাকাও, কারেন্ট ইনটু ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো চোখের সামনেই আছে, আর ব্যাসার্ধের একখান বৃত্ত, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, ভেরি গুড। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাই একটা ঝামেলা তো শেষ, বাকি আছে শুধু আই বার করা। আইটুকু বার করে বসিয়ে দেবো, বেরিয়ে যাবে কাহিনী। আই বার করার জন্য আমাদের কি লাগে, কারেন্ট ইজ ইকাল টু কি, কারেন্ট ইজ ইকাল টু কি, কারেন্ট ইজ ইকাল টু হচ্ছে কিউ বাই টি, আধানের প্রবাহের হার, আধানের প্রবাহের হার। তাহলে আধান প্রবাহিত হচ্ছে কিউ, আমি ধরলাম। তাহলে এবার ভাবো, ভাবো যে এক পাক মেরেছে, এক পাক মেরেছে এই নীল একটা জায়গায়, আমি একটা ক্ষেত্র কল্পনা করছি যেখান থেকে অবজার্ভ করা হচ্ছে। এখানে বসে বসে আমি অবজার্ভ করছি, এখানে বসে বসে অবজার্ভ করছি যে ইলেকট্রনটা এখান থেকে যাত্রা শুরু করলো, সুই ঘুরে এসে আবার এখানে আসলো, মানে এক পাক খেলো। এক পাক খাওয়াকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পর্যায়কাল টি। পর্যায়কাল টি মানে এক পাক ঘুরলো মানে কতটা রাস্তা গেল, 2 পাই আর রাস্তা গেছে। তাহলে রাস্তা কত যাবে, সে 2 পাই আর ডিস্টেন্সে কভার করবে যখন কিনা পর্যায়কাল হবে টি। আচ্ছা টাইম মানে কি, টাইম মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। টাইম মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ভেলোসিটি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2 পাই আর, সময় হচ্ছে কত, যেহেতু এক পাকের কথা বলেছি সময়কে আমরা কি ধরবো, পর্যায়কাল। ক্লিয়ার হলো না, হলো না? আবার দেখো ভালো করে, ভি ভেলোসিটি নিয়ে যদি ঘুরপাক খায়, তাহলে এক পাক ঘুরলে সে কতটা রাস্তা গেছে, 2 পাই আর রাস্তা গেছে। এক পাক ঘোরার যে টাইম তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর বাই টি। তাহলে এখান থেকে সুন্দর টাইম চলে আসবে। তাহলে টাইমের ইকুয়েশন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর বাই ভি, 2 পাই আর বাই ভি, 2 পাই আর বাই ভি। আচ্ছা আই, আই ইজ ইকুয়াল টু, তাহলে চলো আই বার করি। আই ইজ ইকুয়াল টু তাহলে কি দাঁড়ালো, চার্জ। এখানে চার্জ কে, একখানি ইলেকট্রন। চার্জ এখানে কে, একটা ইলেকট্রন। টাইম কত নিয়েছে,
টাইম নিচে হচ্ছে গিয়ে 2πr/v। তাহলে কারেন্টের ইকুয়েশন কি দাঁড়ালো? EV/2πr। মাথায় ঢুকলো? চলো পুট করো। একটা পোর্শন তো বেরিয়ে আছে ক্ষেত্রফল, আর একটা জায়গা বাকি আছে, বসিয়ে দেবো, কাহিনী শেষ। তাহলে EV/2πr ইনটু πr², পাই পাই মরে গেল, আর r² এর সাথে মরে গেল, EVR/2। এটা হচ্ছে গিয়ে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের জন্য ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে বুঝতে পারলাম যে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনও একটা কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি করছে এবং তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি করতে সক্ষম হয়ে গেছে। এটা ডিপেন্ড করছে চার্জ, তার ভেলোসিটি, যে কক্ষপথটা আছে তার ব্যাসার্ধ ডিভাইডেড বাই। এত দূর তো পর্যন্ত ঠিক আছে। এবার যে জায়গাটা এর বিউটি, এই সমীকরণ করে যে জায়গাটা সব থেকে মেন, যে কাজের জায়গাটা তৈরি করব, সেই জায়গাটাই আছে। ধরো ক্লাস 11 এর কথা ভাবো, যে কৌণিক ভরবেগের ইকুয়েশন কি ছিল? mv/r। ধরে নাও ইলেকট্রনটার মাস হচ্ছে m, আর ওই যে ভেলোসিটি ওখানে v কনসিডার করেছিলাম সেটাই আছে, কক্ষপথ যেটা আছে r সেটাই আছে। কিচ্ছু করলাম না, m কে l দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে ইকুয়েশন কি ছিল এখানে? EV/2 ইনটু mv/r। দেখো দেখি কি কি কাটে। v কাটুন, r কেটে গেল। তাহলে এখানে থেকে গেল কি? E/2m। এবার খেয়াল করো, m E/2m, তাহলে m ইজ ইকুয়াল টু, দেখো, E/2m ইনটু l। এই যে সমীকরণটা পেলাম, আরো এক ধাপ এগিয়ে গিয়ে ভেবে দেখো, কোয়ান্টাইজেশন প্রপার্টি যখন আমরা পড়ছিলাম বোর মডেলে, সেখানে বলেছিল যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ nh/2π এর সাথে সমান, nh/2π এর সাথে সমান। l ইজ ইকুয়াল টু কি ছিল মনে পড়ে? nh/2π এর সাথে সমান। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, h ছিল হচ্ছে গিয়ে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর 2π তো ছেড়েই দাও, যেটা হবার হলো। তাহলে এল এর জায়গায় যদি nh/2π বসায়, তাহলে হলো কি? E/2m ইনটু nh/2π। তাহলে ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ালো? ভালো করে দেখো, m is equal to E/2m into nh/2π। এই ইকুয়েশনে যদি n এর ভ্যালু আমি 1 ধরি, এই ইকুয়েশনটা যে যদি n এর ভ্যালু আমি 1 ধরি, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ধরলাম 1, n কত কনসিডার করলাম? 1। তাহলে ডাইপোল মোমেন্ট দেখতেই পাচ্ছ n এর সাথে, ভালো করে খেয়াল করো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য একটা পরমাণুতে ঢুকে গেছে। এখন রিয়েলি পরমাণুতে আমরা প্রবেশ করে গেছি, কারণ আমরা যা যা ইকুয়েশন ইউজ করছি সব বোর মডেলের যে স্বীকার্যগুলো ইকুয়েশন ইউজ করছি, মানে আমরা এখানে মডেল নিয়েই কথা বলছি। তাহলে এখানে ভর 2π তো ছেড়েই দাও, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে একজন ভেরিয়েবল থাকলো, অনলি ওয়ান, সেটা হচ্ছে n। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর মান যদি আমরা 1 ধরি, তাহলে দেখতেই পাচ্ছ যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কিন্তু সব থেকে কম ভ্যালু পাবে, বাকিরা সব কনস্ট্যান্ট। n যদি 1 হয়, সব থেকে কম ভ্যালু পাবে। তাহলে সব থেকে কম ভ্যালুর জন্য তাহলে m min is equal to EH/4πm। এটাকেই বলা হয় বোর ম্যাগনেটন, অর্থাৎ সেই ডোমেন যার গল্প আমি বারবার করি, যার জন্য চুম্বকের সৃষ্টি হতে পারে বা হয়ে থাকে একটা মেটারের ভিতরে, সেটা হচ্ছে এর জন্য তার সব থেকে ছোট ইউনিটটা।
অর্থাৎ পৃথিবীর সব থেকে ছোট চুম্বক দেখতে পাচ্ছ, যে চুম্বকটার এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান বলো ইকুয়েশন বলো চোখের সামনে দেখতে পাচ্ছ। পৃথিবীর সব থেকে ছোট চুম্বক। আর জেনে রাখো এই চুম্বকগুলো একটা পর একটা জুড়ে গিয়ে এই বিশাল বিশাল চুম্বকের যে শক্তিপত্র যা দেখতে পাচ্ছ সব এর জন্য। বোঝা গেল? এদের প্রত্যেকের ভ্যালু বসানো যেতে পারে, বসে কিন্তু এর মানও আসবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকের মোটামুটি গোটা। আমি বলেছিলাম যে চুম্বক দ্বিমেরু কি, চুম্বক ডাইপোল মোমেন্ট কি, কিভাবে এর অঙ্কগুলো করব, সে সম্বন্ধে সবকিছু যত রকম টাইপ হতে পারে আশা করি সবকিছু একটা দুটো করে উদাহরণ দেখিয়েছি। বাকিতে গিয়ে কিছু অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করো, তাহলে পরে এই টপিকের উপরে আর কোনো চিন্তা নেই। ওকে, টাটা বাবা।